দর্শক, শুরুতে যে খামারের কথা বলেছি, অর্থাৎ আজকে যে খামারে আমরা অবস্থান করছি, সেই খামারের স্বত্বাধিকারী আমার পাশে আছেন মোশাররফ হোসেন ভাই। তার সাথে কথা বলবো, খামারের সম্পর্কে সার্বিক চিত্র আসলে তুলে ধরার চেষ্টা করছি। ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো? আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছি একেবারে কচি ঘাস খাওয়াচ্ছেন আপনার খামারের বাছুর। হ্যাঁ, 4 বছর হয়েছে? 4 বছর। আচ্ছা, বকনা হয় না? বকনা আমার হয় না। আচ্ছা, খামারে কি বকনা বাচ্চা হওয়াটা বেশি লাভবান নাকি? আসলে বকনা বাচ্চাটা লাভবান। কেন? কারণ আমি এই সারটা 3 বছর লালন পালন করার পরে এর যখন বিক্রি করবো, হয়তো 3 লাখ বা 3.5 লাখ টাকা বিক্রি করলাম, শেষ। আর যদি 3 বছর একটা বকনা বাচ্চা লালন পালন করি, 3 বছর পরে তো যে আমার ফলন দিব, এতে আমি 5-7 বছর বা 10 বছর একটা না আমি তার কাছে দুধ পাবো, তো এটা আমার লাভ বেশি না? এই জন্য দুধের খামারের পরিমাণ এত বেশি, তাই না? বেশি। এবং এই যে আমরা যতটুকু জানি যে এই বাড্ডা সাতারকুল এলাকায় অনেক ছোট বড় খামারি আছে, এবং নতুন নতুন খামারিও গড়ে উঠতেছে। এটা কি আসলে গরুর খামারে বা এই যে গাভী পালনে কি লাভ বেশি আসলে? আপনার কি মনে হয়? আগে লাভ ছিল, কিন্তু বর্তমানে খাদ্যদ্রব্যের যে দাম, এই কারণে মানে অনেক খামারি জড়ে গেছে। কারণ সবকিছুর দাম, কামলার দামও বাড়তি, তো অতএব যে কোনো খামারি করতে লাভ থাকে না। লাভ না থাকলে একটা খামার গইরা তুলতে দেখা গেছে কম করে হলো 20 থেকে 30 লাখ টাকা পুঁজি কাটাইতে হয়। ঠিক আছে, এই বিষয়ে আমরা আবার কথা বলবো। তার আগে একটু দেখতে পাচ্ছি যেহেতু একদম কচি ঘাস নিয়ে আসছেন সকাল সকাল, এটা তো সবাইকে দিচ্ছেন এবং এই কচি ঘাসগুলো খাওয়ালে হচ্ছে গাভীর দুধ বৃদ্ধি পায় আমি যতটুকু জানি। এটা কি ঘাস? এটা নেপিয়ার ঘাস। আপনি নিজে চাষ করেন নাকি কিনে আনেন? নিজে চাষ করি। এখানে আছে জমি? হ্যাঁ আছে, জমি আছে, ওই যে পাশে জমি। আচ্ছা দর্শক, একটা খুব চমৎকার কথা বলি। এই যে আমার পাশে যে ভাই মোশাররফ ভাই মাত্র 3টা গরু দিয়ে শুরু করেছে। এখন তিনি অনেক গরু যেমন বাড়িয়েছে, তেমনি তার দুধের উৎপাদন প্রতিদিন কত পরিমাণ হয়? বর্তমানে 60-65 এরকম আছে, আবার 80-85-90 এরকম হয়। গাভীর সংখ্যা কত? গাভীটা আমার 7টা, বাচ্চা আছে 5টা। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আপনি যে এই নেপিয়ার ঘাস কতখানি জায়গা জুড়ে করছেন? এটা প্রায় বহুত জায়গা, প্রায় 2-2.5 বিঘা হবে। আচ্ছা, খামার তৈরি করতে হলে, আপনারটা তো বেশ বড় খামার না, মাঝারি খামার বলতে পারি, খামার তৈরি করতে হলে ঘাসের সংকুলন করতেই হয়, এটা বলে রাখি। এটা কি কতটুকু সত্যি? এমনি কিনে খাওয়ালে কি আসলে গরুর খামার চালানো সম্ভব না? সম্ভব না, ওইটা না। ওইটা ছোটখাটো খামারি যারা, তাদের জন্য সম্ভব না। কারণ যারা বড় খামারি তারা কিনা খাওয়ায় পোষাইতে পারে, কিন্তু আমরা ছোট খামারি এটা কিনা খাওয়ায় পোষাইতে পারি না। আচ্ছা, আমাকে যদি বলতেন যে আপনি যে এই যে 3টা থেকে শুরু করলেন, সেই গল্পটা বলবেন না? আসলে কি চিন্তা করে শুরু করলেন? না, চিন্তা হলো মানে করোনার সময় হঠাৎ করে একটা জমি নিব, তখন দেখা যাচ্ছে করোনার কারণে মানে পয়সা করে গুছাই উঠতে পারি না, তাই জমানো টাকা শেষ হয়ে যাবে। তো চিন্তা করলাম যে একটা গরুর খামার ছোটোখাটো করে করে দিই। তখন 3টা গরু আনা শুরু করছি আমি। এই 3টার থেকে আস্তে আস্তে এ পর্যন্ত অনেক হয়েছে, বা অনেক বিক্রিও করছি। এর ভিতরে আনছি, বিক্রি করছি, যেটি ভালো হয়েছে এটা রাখছি, যেটি খারাপ পড়ছে এটা বিক্রি করে দিয়েছি, এইভাবে চলছে। আচ্ছা, তাহলে ওই সময়টা আসলে কি চিন্তা করে আপনি গাভীর খামার আসলে কার থেকে উদ্বুদ্ধ হলেন? করোনার সময় তো আপনি ছাগলের খামার করতে পারতেন, আপনি চাষাবাদ করতে পারতেন, আপনি চাকরিতে ঢুকতে পারতেন। ছাগলের খামার মানে এটার মধ্যে অনেক ভাইরাসই বা এটা লাভজনক আমার মনে হয় না। তো গাভীর খামার, এটাতে দেখা যায় একটা বাচ্চা পাইলাম, দুধ বিক্রি করলাম, দুধ দিয়ে যদি দুধ বিক্রি করে যদি আমি সমান থাকতে পারি, বছর শেষে দেখা গেছে বাচ্চাটা আমার লাভবান। আপনি কি হাটের থেকে কিনছিলেন? না, হাটের থেকে না। কোথা থেকে কিনছেন? এই আমি নরসিংদীতে কিনা আছে, পাবনা এই সিরাজগঞ্জ কিনা আছে, বগুড়ার থেকে কিনা আছে। ঠিক আছে ভাইয়া, আমরা তো এই পাশটা দেখলাম, ভেতরে দেখেছি অনেক গাভী আছে, আপনি খুব সুন্দর করে একটা শেডও বানাইছেন। আমরা ভেতরে ঢুকে বাকি কথা শুনবো। হ্যাঁ, অবশ্যই।